যুবরাজের চুল থেকে শুরু করে পা পর্যন্ত রক্তে রঞ্জিত, সারা মুখে দলা দলা রক্ত জমে ভয়ঙ্কর জম্বি মানব ঠেকছে তাকে। নিজের ভয়কে কোনো মতে গিলে খেয়ে অসহায় ভঙ্গিতে যুবরাজের সামনে এসে দাঁড়ালো মেগান। তারপর যুবরাজকে বলে উঠল, ডক্টর ইউভি, আপনি ঠিক আছেন তো? আপনার শরীরে এত রক্ত কিসের? বাবার কন্ডিশন কেমন এখন? কাঁপা কাঁপা জড়িয়ে যাওয়া কণ্ঠে ঝটপট প্রশ্নগুলো করে যুবরাজের দিকে উত্তরে আসায় তাকিয়ে রইল মেগান। মেগানের এতগুলো প্রশ্ন যুবরাজের কাছে ঠান্ডা স্ট্রমের মতো লাগলো। নিজের মস্তিষ্ক হাতড়ে মেগানের আশানুরূপ কোনো উত্তর খুঁজে পেল না যুবরাজ। অসহায় মেগান যুবরাজের এপ্রনের রক্তাক্ত দুই কোলার শক্ত হাতে চেপে ধরে যুবরাজের চোখে চোখ রেখে কিছু অনুসন্ধান করার চেষ্টা চালালো। 2 মিনিট ব্যয় করার পর যুবরাজের নিচু চাহনি দেখে কিছুই বুঝতে বাকি রইল না মেগানেই। সহসাই তার বড় বড় দুই নেত্রে বেশ সমানে অজর ধারায় উষ্ণ জল গড়িয়ে পড়তে লাগলো। মেগানে গলা দিয়ে সামান্যতম আওয়াজও করার ক্ষমতাটুকুও যেন সে হারিয়ে ফেলেছে আজ। নিজের বাবার সাথে কাটানো এতগুলো বছরে সমস্ত স্মৃতি মানসপটে ভেসে উঠতেই ভুবন কাঁপানো চিৎকার করতে লাগলো মেগান। বুকের খাঁচার ভেতরে সেই চিৎকারটাকে কে যেন গলা টিপে রোধ করে ফেলল। হাজার চেষ্টা করেও মেগান তার ভেতরের কষ্টগুলোকে উজাড় করতেই পারল না। আই কিল ইউর ফাদার মিস মেগান, হি ডাইড বিকজ অফ মাই ফল্ট, আই এম মার্ডার, কল দ্য পুলিশ ফর অ্যারেস্ট মি প্লিজ। অনুমতিহীন সোজা সাপটা অকপট স্বীকারোক্তিতে কিছুটা ঘাবড়ে গেল মেগান। অবুঝ সিক্ত চাহনিতে যুবরাজের খোলাটে চোখের দিকে তাকিয়ে কথার সত্যতা যাচাইয়ের চেষ্টা করলো কিছুক্ষণ সে। কিন্তু কথাগুলো বলে যুবরাজ অপরিবর্তিত শক্ত মুখে ঠায় দাঁড়িয়ে রইল। মেগান কিছু বলার আগেই লাইট, ক্যামেরা আর মানুষের চিৎকার চেঁচামেচিতে নিজেদের ধ্যান ছেড়ে সামনে তাকালো দুজনে। হঠাৎই চারপাশে এত মানুষের সমাগম দেখে আজকে যুবরাজের রক্তে ভেজা হাত খামচে ধরল মেগান। অপ্রস্তুত যুবরাজকে আরও বেকায়দায় ফেলতে রিপোর্টার্সরা আরও নানান বিকৃত মস্তিষ্কে প্রশ্নসমূহ ছুটতে লাগলো। শুনেছি আপনি হসপিটালের সকল ডক্টরদের কথায় অবাধ্য হয়ে এই অপারেশনের জন্য সাইন করেছেন। আপনি কি মানুষ নাকি নরপিশাচ? জ্যাকব গাব্রিয়েলের সাথে আপনার কি পুরনো কোনো শত্রুতা ছিল, যার রেস ধরে আপনি তার জীবনটা নিয়ে নিলেন? নিউ ইয়র্ক শহরে টিভি চ্যানেলের প্রত্যেকটি রিপোর্টার্সের কাছ থেকে এমন ভয়াবহ ইংরেজি প্রশ্ন মানে যুবরাজ যেন পায়ের নিচে মাটি হারিয়ে ফেলল। নিজের কাজে নিজেকেই তার বদ্ধ উন্মাদ মনে হচ্ছে। সকল প্রশ্নের সুন্দর বিস্তৃত ব্যাখ্যা জনিত উত্তর করার কাছে তালগোল পাখি আটকে রইল তার। বোকা অবুঝ জরাজীর্ণ মানুষের মতো ফ্যাল করে রিপোর্টারগুলোর দিকে শুধু নীরবে তাকিয়ে রইল যুবরাজ। শুনশান নীরব হাসপাতালে নিমেষের ব্যবধানে লোকে লোকালন্য হয়ে উঠল। আশেপাশে কেবিনে পেশেন্ট থেকে শুরু করে অন্যান্য ডাক্তার এবং বাইরে মানুষে ভরে গেল হসপিটাল করিডোর। নিজেদের ক্ষোভ ধরে রাখতে না পেরে যুবরাজকে উদ্দেশ্য করে কেউ নিজের স্যান্ডেল ছুঁড়ে মারল, কেউ তো গরম কফি ছুঁড়ল, আবার কেউ কেউ তো ভিড় ঠেলে যুবরাজকে আঘাত করার জন্য মরিয়া হয়ে উঠল। কেউ কেউ বিশ্রী গালাগাল দিতেও ভুল করল না। নিজের ডাক্তারি পেশার 3 বছরের ক্যারিয়ারে সকল সম্মান যেন নিমিষেই খুয়ে গেল যুবরাজের। এতদিন যেই মানুষগুলো সম্মানে শ্রেষ্ঠ সিংহাসনে তাকে বসেছিল এতদিন, আজ তারাই তাকে টেনে হিঁচড়ে পদদলিত করছে। আজকের এই দুঃস্বপ্নময় অভিজ্ঞতায় যুবরাজ যেন অনুভূতিহীন অদ্ভুত জড়বস্তু হয়ে সকলের সামনে মুখ থুবড়ে পড়ে রইল। আর চারপাশে বিক্ষোভ জনতা যখন যুবরাজের থেকে মুখটা ফিরিয়ে ঘৃণা প্রদর্শন করতে লাগলো, আর ঠিক সেই সময় যুবরাজের হাত শক্ত করে চেপে ধরে রইল মেগান। নিজে বুক চিরে ঠেলে বেরিয়ে আসা কান্নাকে বহু কষ্টে রোধ করে সকলের উদ্দেশ্যে মিহি কণ্ঠে চিৎকার করে বলে উঠল মেগান, প্লিজ স্টপ দিস ননসেন্স। আমার বাবা আগে থেকেই অনেক অসুস্থ ছিল। অপারেশনের জটিলতায় উনি মারা যাবে এটা আমরা আগে থেকেই জানতাম। আর সব কিছু জেনে বুঝেই আমরা পণ সাইন করেছি, কারণ পাপা শেষটা করতে চেয়েছিলেন। তাই এখানে ডক্টর ইউভির কোনো দোষ নেই। তাই আমি আপনাদের অনুরোধ করব, আপনারা প্লিজ ওনাকে ব্লেম করা বন্ধ করবেন। আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা দুজনেই ভেঙে পড়েছি। প্লিজ আমাদের একটু স্পেস দিন। কান্না ভেজা উঁচু কণ্ঠে এক বাক্যে কথাগুলো শেষ করে যুবরাজের থাবার ন্যায় হাতটা ধরে টেনে ভিড় থেকে বেরিয়ে গেল মেগান। আর জ্ঞানশূন্য যুবরাজ অন্ধের ষষ্ঠীর মতো মেগানের পিছু পিছু চলতে লাগলো। এই দৃশ্য দেখে দূর থেকে সেরাম দাঁতে দাঁত চেপে কটমট করে উঠল। যুবরাজের অপদস্থ হওয়া দৃশ্য খুব কঠিনভাবে তাকে আনন্দ দিতে যাচ্ছে, কিন্তু মেয়েটি সাংঘাতিক স্পর্ধায় নিজের আনন্দে ব্যাঘাত ঘটতেই মুখে হাসি মিলিয়ে জল শক্ত হয়ে গেল শেরহামের। শেরহাম নিজের রাগটা কন্ট্রোল করতে না পেরেই হাতে থাকা জুসের ক্যানটা হাত থেকে ফ্লোরে ফেলে
পায়ের সহিত পিষে কুচলে গমগমে কণ্ঠে বলে উঠল, যুবরাজের প্রতি ভালোবাসা দেখানোর জন্য তোকে চূড়ান্ত দাম চুকাতে হবে, ব্লাডি ইডিয়েট বিচ। এমন আজাদ দেব তোকে, রুহু পর্যন্ত কেঁপে উঠবে তোর। তোকে আমি খুব করে আমার আসল চেহারা চিনিয়ে ছাড়বো। যুবরাজের মুখ থেকে এইটুকুন ঘটনা বর্ণনা শুনে ডুকরে কেঁদে উঠল সামিনা। যেই ছেলেকে নিজের সবটুকু দিয়ে আদর ভালোবাসা বড় করেছেন, আর সেই ছেলের জীবন মুহূর্তে এমন বিষাদে কালো মেঘে ঢেকে গেছে, মা হয়ে এটা তিনি বুঝতেই পারেননি। এত বড় ব্যর্থতা নিয়ে কিভাবে বেঁচে আছেন তিনি। নিজের সকল ব্যর্থতা গুছাতে শক্ত হাতে যুবরাজকে বুকে টেনে হাউমাউ করে কেঁদে উঠলেন সামিনা। বাবারে, ও বাবা, আমার সোনা বাবা, মাম্মা তোর কষ্ট বুঝতে পারিনি বাবা, না বুঝে সবসময় তোর উপর অনেক কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমি, আমাকে মাফ করে দে আব্বা। সামিনার কান্নায় আকাশ বাতাস ভারী হলো। সামিনা পিঠ জড়িয়ে কাঁধে থুতনি রেখে নীরবে অশ্রু বিসর্জন দিতে লাগলো যুবরাজ। কান্না ভেজা কণ্ঠেই সামিনাকে জড়িয়ে ধরেই বলে উঠল যুবরাজ, ও আমার ভালোবাসার মানুষগুলোকে আমার থেকে কেড়ে নেবে আম্মা, আমাকে বরবাদ করতেই এটাকে সে শক্ত হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। কথাগুলো বলে দ্রুত দুই হাত দিয়ে চোখ মুছে উঠে দাঁড়ালো যুবরাজ। নিজের চোখে ঝরে যাওয়া ওষুধানার নরম হাতে পরপুটে মুছে যুবরাজের উদ্দেশ্যে সামিনা শুধালো, তুই কি কাউকে কখনো ভালোবেসেছিস বাবা? সামিনা প্রশ্ন শুনে বাইরে খোলা জানালায় শূন্য দৃষ্টি মেলল যুবরাজ। এরপর লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে ধরে আসা গলায় বলে উঠল, ডক্টর রেহানের বোনকে বিগত 8 বছর ধরে আমি ভালোবাসি আম্মা। মাউন্ট সিনাই হসপিটাল থেকে যুবরাজকে চিরজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, নিউ ইয়র্ক সিটির কোনো হসপিটালে এই যুবরাজ আর ডাক্তারি পেশায় নিয়োজিত হতে পারবে না। হসপিটালের ডিন যুবরাজের সকল মেডিকেল স্টাডি ডকুমেন্টস মুখ বরাবর ছুঁড়ে মারলেন। তারপর ক্ষিপ্ত কণ্ঠেই যুবরাজকে বলে উঠলেন, ইউ আর এ মার্ডার, উই ডোন্ট ওয়ান্ট ইউ এনিমোর, গেট আউট অফ হেয়ার বিফোর আই স্ক্যাপ ইউর নেক। ডিনের মুখে এমন কঠিন শব্দগুলো যুবরাজের কর্ণকুহরে বারবার বাজতে লাগলো। যেই দিন যুবরাজের সাফল্যের কত শত বাহবা দিয়েছে, সেই মুখেই আজ সে তাকে একজন খুনি উপাধি দিচ্ছেন। নিজের সাথে ঘটে যাওয়া সবকিছুই যুবরাজের কাছে অবিশ্বাস্য লাগছে। হসপিটালে ডিনের রোগী আগ্রাসী চেহারা দেখে যুবরাজের দৃষ্টি স্থির হয়ে রইল। ডিনের মুখে এমন অসহনীয় বাণী সহ্য করতে না পেরে নিজের দুই কান চেপে ধরে হাঁটু মুড়ে ফ্লোরে বসে পড়লেন যুবরাজ। ডিন আরও কিছু বিশ্রী অশ্রাব্য গালাগাল করে পুলিশকে নির্দেশ দিল, প্লিজ অ্যারেস্ট মি। নিউ ইয়র্ক পুলিশ যখন যুবরাজের হাতে হ্যান্ডকাপ লাগায়, যুবরাজের তখন মনে হতে থাকে সে কোনো ভয়ানক দুঃস্বপ্ন দেখছে। একটু পরেই ঘুম ভেঙে গেলে হয়তো স্বপ্নটা ভেঙে যাবে তার। আর সেই ভরসায় যুবরাজ নির্বিকার হয়ে মেঝেতেই বসে থাকে। যুবরাজের শার্টের কলার ধরে টেনে হিঁচড়ে দাঁড় করিয়ে 4 জন পুলিশ হসপিটাল বাইরে টানতে টানতে নিয়ে যায়। আর পেছন থেকে অসহায় মেগান যুবরাজকে বাঁচানো প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তাকে যেন কেউ শুনতেই পাচ্ছে না। প্লিজ প্লিজ ইউপিকে ছেড়ে দিন আপনারা, তার কোনো দোষ নেই। যেখানে আমার বাবা মৃত্যুতে আমি কোনো আইনি ঝামেলায় যাচ্ছি না, সেখানে আপনারা কেন নাক গলাচ্ছেন? মেগানে ভাঙা ভাঙা গলায় ফ্যাসফ্যাসে আওয়াজ কারো কানেই প্রবেশ করল না। শেষমেশ উপায় না পেয়ে অস্বদেশী অসহায় বালিকা যুবরাজের কোমর পেঁচিয়ে চাপড়ে ধরে আটকাবার চেষ্টা করে। আর মেয়েটিকে পাগল আখ্যা দিয়ে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় একজন শেষাঙ্গ পুলিশ অফিসার। যুবরাজ কিছু ঠাউর করার আগেই পুলিশ ক্যাবের দরজা খুলে ভেতরে ঠেসে বসিয়ে গাড়ি দরজা লাগিয়ে পুলিশ স্টেশনের দিকে গাড়ি চালাতে থাকে। এদিকে শীর্ণ জড়িতটা ধাক্কার টাল সামলাতে না পেরে পাশে থাকা খুঁটির সাথে বাড়ি খেয়ে পড়ে যায় মেগার। সহসাই ধবধবে সাদা কপাল ফেটে ফিনকে দিয়ে বেরিয়ে আসে লাল রঙের উষ্ণ তরল। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে ডক্টর রেহানের কোনো মাথা ব্যথা নেই। তার মাথায় এখন একটাই চিন্তাই বারবার ঘুরছে, কেউ ইচ্ছে করেই যুবরাজকে ফাঁসানোর চেষ্টা করছে। যে করে হোক আমাকে সত্য উদ্ঘাটন করতে হবে। নিম্ন চক্রান্ত থেকে যুবরাজকে আমার বের করতেই হবে। তাই নিজের হাতে রক্তে রঞ্জিত গ্লাস খুলে কোনো মতে ঝুড়িতে ফেলে দৌড়ে ওটি রুমের দিকে চলে গেল রেহান। চারপাশে একবার চোখ মেলে ভালো করে সবকিছুর পর্যবেক্ষণ করা যায়। এখানে অবশ্যই বড় কোনো ব্ল্যান্ডার আছে এবং এই মুহূর্তে সেটা আমাকে খুঁজে বের করতেই হবে। নিজে অ্যাপ্রন টেনে খুলে দ্রুত হাতে সেটাকে হ্যাঙ্গারে ঝুলিয়ে শার্টের হাতা ফোল্ড করে নিল রেহান। এরপর নিজের দুই হাতের সাহায্যে উপর হয়ে সারা ওটি রুমে ছড়িয়ে থাকা জিনিসগুলো একত্র করলো। একটা তুলোর টুকরো থেকে শুরু করে সিরিঞ্জ পর্যন্ত বাদ রাখলো না রেহান। কিছুক্ষণ তল্লাশির পর সেরকম সন্দেহজনক কিছু না পেয়ে আশেপাশে আরও খুঁজতে লাগলো সচেতন নজরে।
অদূরে পরিত্যক্ত একটি ডাস্টবিন নজর কাড়ে ডক্টর রেহানের। এটা এখানে কিভাবে এলো? গতকাল যখন ওটিতে এসেছিলাম তখন তো এটা একদম কর্নারে সিটিতে রাখা হয়েছিল। যুবরাজের চিন্তায় এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে চতুর রেহান সেই ঝুড়ির দিকে এগিয়ে গেল। তারপর এক হাতে ঝুড়িটিকে ধরে অন্য হাতে সার্জারি বড় লাইট অন করে অপারেশন টেবিলের উপর সেই ঝুড়ি কাত করে সবকিছু ঢেলে দিল। আর তারপর ঝুড়ির ভেতর থেকে বেরিয়ে আসা জিনিসের দিকে তাকিয়ে রেহানের চক্ষু কোটর ছেড়ে বেরিয়ে আসা উপক্রম হলো। দ্রুত হাতে রেহান সবকিছু সিরিঞ্জ এবং কাচের ছোট মেডিসিন কিট চোখের সামনে তুলে নাম পড়তে লাগলো। একে একে 7টা প্রাণঘাতী মেডিসিন দেখে রেহানের প্রাণ কণ্ঠনালী পর্যন্ত চলে এলো। শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে তার। ঝটপট এভিডেন্সগুলো গুছিয়ে নিজের ফোন বের করে দ্রুত ছবি তুলে জিনিসগুলো নিয়ে নিজের অ্যাপার্টমেন্টের দিকে ছুটে চলল রেহান। স্পেশাল বেল নিয়ে 1 ঘন্টার জন্য যুবরাজের সঙ্গে দেখা করতে এসেছে রেহান। দুদিনে এই ছেলেটা অনেকটা শুকিয়ে গিয়েছে। ফর্সা মুখটি মলিনতায় কালো বর্ণ ধারণ করেছে তার। ক্লিন শেভে চকচকে গাল দুটো খোঁচা খোঁচা দাঁতে ভরে গিয়েছে। চোখের নিচেও জমেছে অনেকটা কালি। তার গায়ে কমলা রঙা অপরাধী পোশাক দেখে মনে হচ্ছে 1000 বছরে অত্যাচারিত কয়েদি সে। হাতে হ্যান্ডকাপ লাগিয়ে একজন কনস্টেবল কাছে ক্রিমিনাল ভিজিটিং রুমে যুবরাজকে নিয়ে এসে চেয়ারে বসিয়ে টেবিলে থাকা হ্যান্ডকাপ স্টাফের সাথে হ্যান্ডকাপের চেন আটকে দিয়ে বেরিয়ে গেল।